তো লক্ষ্য করো একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার হার, হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম তিনটে একত্রে তোমার একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের এই হিসাবগুলো একত্রে হিসাব করতে হয়। এই তিনটা অংশ দিয়ে আমি আসলে বুঝতে চাই যে একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি কি ঘটনা ঘটতেছে। তো এই তিনটা পরিচয় আমাকে জানতে পারলে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে মোটামুটি ভুল ধারণা পেয়ে যাব। তো চলো আমরা প্রথমে যাই রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ে। লক্ষ্য করো রাসায়নিক বিক্রিয়ার হার এই কথাটার মানে হলো যে একটা রাসায়নিক বিক্রিয়া, যেমন ধরো XaYB, সে এরকম একটা রাসায়নিক বিক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার হার বলতে আসলে কি বোঝায়? হার বলতে বোঝায় যে যখন আমি 0 টাইমে আমার বিক্রিয়াটা শুরু করছি, মানে হলো জাস্ট আমি এই দুটো বিক্রিয়াকে মিশাবো ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত এই X পরিমাণ A আর হলো Y পরিমাণ B আমার কাছে উপস্থিত আছে, কিন্তু ওই মুহূর্তে কিন্তু এই C এর পরিমাণটা 0, অর্থাৎ এর কোনো পরিমাণ না। অর্থাৎ t সমান যখন 0 তখন আমি এই পদার্থটা পাচ্ছি হলো X পরিমাণ A, Y পরিমাণ B, আর এইটা পরিমাণ কিন্তু 0, মানে সময় যখন শুরুতে। ধরো আমি কিছু সময় অতিবাহিত করলাম, কিছু সময় যখন আমি অতিবাহিত করলাম, এই অতিবাহিত করার পরে দেখা গেল যে এই A যে X পরিমাণ ছিল এখন আর সেটা X পরিমাণ নেই, সে কিছুটা কমে গিয়েছে, এই যে B যে Y পরিমাণ ছিল সেও কিছুটা কমে গিয়েছে, আর C যে 0 ছিল ও বেড়ে গিয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে ও যদি একটা নির্দিষ্ট পরিমাণ কমে যায়, ধরো সে কমে গেল dx পরিমাণ, ও কমে গেল dy পরিমাণ, আর ও বৃদ্ধি পেল dz পরিমাণ, হতেই পারে। তো সে যদি dx পরিমাণ কমে যায়, dy পরিমাণ যদি কমে যায়, আর dz পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার বেগ, আমরা জানি বিক্রিয়ার হার বা বেগ এটা হবে হলো ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। আমরা গত ক্লাসে বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করেছি, যার কারণে আজকে মানে হারের ব্যাপারটা একটু দ্রুত যাব। তোমরা চাইলে এর আগে ভিডিওটা দেখতে পারো চ্যানেলে। এই চ্যাপ্টারের উপরে যে ভিডিওগুলো আছে, প্রথম দিকে যে ভিডিওটা গ্রিন কেমিস্ট্রি, এরপরে বিক্রিয়ার হার, তো ওই ভিডিওটা তোমরা দেখলে মোটামুটি ধারণা পাবা যে আসলে বিক্রিয়ার হার বা বেগ আমরা কিভাবে বের করছি। তো ঘনমাত্রার পরিবর্তন কি? ধরো এখানে X A ছিল আর ও একটা নির্দিষ্ট সময় পর ও চলে গেছে এতটুকু, তাহলে ঘনমাত্রার পরিবর্তন হলো কতটুকু? তাহলে একটা নির্দিষ্ট সময়ে ও এতটুকু যেহেতু বিক্রিয়া অংশগ্রহণ করে গেছে, তাহলে সেই পরিমাণটা হবে বিক্রিয়ার পরিবর্তন dx আর হলো dt, dt। তো dx বাই dt এটা হলো আমার বিক্রিয়ার হার হবে কার? এটা হলো A পদার্থের, ফরে। যদি আমি বলি যে b দিয়ে আমরা হিসাব করি না কেন, তাহলে আমরা বলতে পারতাম এখানে dy বাই dt এটা হলো ফর b, আর ফর c এর ক্ষেত্রে কি হবে? dz বাই dt এটা হবে ফর c। যে একই সময়ে এরা যেমন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ঠিক একই সময়ে ও কিন্তু উৎপন্ন হচ্ছে, যার কারণে আমরা এই প্রত্যেকে ওই সময়ে কে কতটুকু করে কমে যাচ্ছে আর কে কতটুকু বেড়ে যাচ্ছে এটা হিসাব করলে কিন্তু আমরা বিক্রিয়ার হার বা বেগ বের করতে পারবো। তো এই পর্যন্ত যদি আমরা যেহেতু আমরা এগুলো এর আগে ক্লাসে দেখেছি, তো এর পরবর্তীতে অংশটা আমরা একটু যাই। যে ধরো যে বিক্রিয়ার হার, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম হলো বিক্রিয়ার হার বা r ইজ ইকুয়াল টু হলো dx বাই dt। এর ক্ষেত্রে যে হার হবে সেই একই হারে কিন্তু এই b ভেঙে যাবে, dy বাই dt, আর যে হারে ও ভেঙে যাচ্ছে এবং ও ভেঙে যাচ্ছে সেই হারে একই হারে কিন্তু ও উৎপন্ন হবে, dz বাই dt। তো আমরা বিক্রিয়ার হারের যে সূত্রটা ছিল, বিক্রিয়ার হারের সূত্রটা ছিল কি? সূত্রটা ছিল হলো যে বিক্রিয়ার হার is proportional to ঘনমাত্রার মোলার ঘাতের সমানুপাতিক, মোল। অর্থাৎ বিক্রিয়ার হারকে যদি আমি বলি r is proportional to, যদি এরকম কোন একটা বিক্রিয়া হয় a, তাহলে তার মোল এখানে যে থাকবে সেটা সমানুপাতিক।
তাহলে এখানে যদি দুইটা পদার্থ একসাথে বিক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সমানুপাতিক। তাহলে এই দুটোকে যদি আমি একত্রে লিখি তাহলে লিখতে পারি যে আর প্রপোর্শনাল টু ax by এটা, অর্থাৎ এটা হলো বিক্রিয়ার হার বের করার সমীকরণ। আর বিক্রিয়ার হার বের করার সমীকরণ থেকে আমি এটা বুঝে দিচ্ছি, বিক্রিয়ার হার বের করার যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে নিই তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখানে আমি একটা কে পাচ্ছি, এটাকে বলা হয় হার ধ্রুবক। তবে এই হার ধ্রুবকটা কিভাবে পাওয়া যাবে? হার ধ্রুবকটা পাওয়া যাবে হলো বিক্রিয়ার হার এবং আমি যে বিক্রিয়ক পদার্থগুলো নিচ্ছি সেই বিক্রিয়ক পদার্থের উপরে, সেই বিক্রিয়ক পদার্থের অনুপাত। তাহলে এটা হবে। তো আমি যদি বিক্রিয়ার হার ধ্রুবকের একক দেখতে চাই তাহলে কি দেখবো বলো তো? বিক্রিয়ার হার ধ্রুবকের একক বলো। যদি বিক্রিয়ার হার ধ্রুবকের একক যদি আমরা জানতে চাই তাহলে কে ইজিক্যাল টু কি হবে? এখানে বিক্রিয়া হারের একক, বিক্রিয়া হারের একক কি হবে? এই যে ঘনমাত্রা বাই সময়। তাহলে বিক্রিয়া হারের একক কি হবে? ঘনমাত্রা বাই সময়। আর এখানে এগুলোর একক কি হবে? এগুলো একক হবে হলো ঘনমাত্রা, ঘনমাত্রা ইনটু ঘনমাত্রা, ঘনমাত্রা পাওয়ার x, এটা ঘনমাত্রা পাওয়ার y। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দুটো ক্ষেত্রে যদি সমান করি তাহলে আমরা এখান থেকে হার ধ্রুবকের এককটা আমার টোটালি ডিপেন্ড করবে হলো যে x এবং y এর পরিমাণের উপরে। হার ধ্রুবকের একক কিন্তু কখনোই একই রকম হবে না, কারণ এখানে x এর মান চেঞ্জ হতে পারে, y এর মানটা চেঞ্জ হতে পারে। আমরা সাধারণত একটা বিক্রিয়ায় এই x পরিমাণ এবং y পরিমাণ নিয়ে সমতা করে থাকি, কিন্তু বিক্রিয়ায় এই x পরিমাণ এবং y পরিমাণের যে মানটা এটা কিন্তু সমতা না করা পর্যন্ত কিন্তু এটা আসলে বের হবে না। আবার এক একটা বিক্রিয়ায় কিন্তু x এবং y এর মানটা ভিন্ন ভিন্ন থাকে। তো যার কারণে এই x এবং y মানের উপর ভিত্তি করে k এর এককটা নির্ধারিত হবে। সুতরাং আমি এখনই বলে দিতে পারবো না যে k এর এককটা কি হবে, এটা আমাকে বিক্রিয়া দেখে তারপরে আমাকে এই এককটা বের করতে হয়। তো লক্ষ্য করো আমরা এই বিক্রিয়ার হার আর এখানে বিক্রিয়ার হার, এখানে এই দুটো সমীকরণ থেকে, একটা হলো এইটা আর একটা হলো এইটা, এই দুটো সমীকরণ থেকে লক্ষ্য করো যে আমি যদি এই দুটো সমীকরণকে, আমাদের ম্যাথমেটিক্সের দ্বিপদী উপপাদ্য আছে, দ্বিপদী উপপাদ্য অনুসারে যদি আমি এই দুটো সমীকরণকে একত্রিত করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হলো যে এই দুটো সমীকরণকে একত্রিত করে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে r is equal to dx by dt। আর এখানে কে হচ্ছে x ধরেছি কার? এ পদার্থের। তাহলে এ পদার্থের যে মৌলটা ছিল, যে কত মোল ছিল সেই মোল পরিমাণটা এখানে কি হবে? 1/x হবে, is equal to কি হবে? dy by dt, dy by dt। এখানে তার মোলটা কি হবে? 1/y হবে। আচ্ছা, আর হলো যে এখানে dz by dt, এখানে তার মোলটা কি হবে? অনুপাতে যাবে। লক্ষ্য করো a এবং b যেহেতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা হ্রাস পাচ্ছে, তো তার ক্ষেত্রে এই r এর মানটা মাইনাস হবে, আর যেহেতু c এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই অংশটা প্লাস হবে। তো এই দুটো সমীকরণকে মার্জ করলে আমরা দ্বিপদী উপপাদ্য অনুযায়ী এটা পেয়ে থাকি। তো এখন তোমাদের কাছে যে অংশটা কাজে লাগবে সেটা হলো যে এটাও আমাদের ইউজ করতে হবে, এটাকেও ইউজ করতে হবে, এটাকেও ইউজ করতে হবে। আমার আসলে কোশ্চেনটা কি সেটার উপর ভিত্তি করে আমি কোনটা ইউজ করব সেটা। তো আমরা এই তিনটা সমীকরণ উপর ভিত্তি করে দুটো অঙ্ক দেখব, যে আমরা অঙ্ক দুটো থেকে কিভাবে আসলে এই সূত্রগুলো ব্যবহার করে আর অঙ্কতে কি ধরনের প্রশ্ন আসলে আমি অঙ্কটা আসলে কিভাবে করব তার দুটো নমুনা আমরা আসলে করব। চলো দুটো উদাহরণ দেখি আমরা। লক্ষ্য করো এই কোশ্চেনটা হলো এই চ্যাপ্টারের সব থেকে ইজি কোশ্চেন, এবং তোমার এই ধরনের বড় একটা কোশ্চেন পেয়েও তুমি ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখানে লক্ষ্য করো যে তোমাকে বলছে কি N2O5 মানে নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের
বিয়োজন করতে বলেছে। তো তোমাদের ফার্স্ট কাজ হলো যে তোমাকে আগে বিক্রিয়াটা লিখতে হবে, দেন বিক্রিয়া লিখে সমতা করতে হবে। তো চলো আমরা আগে বিক্রিয়া লিখে এবং সমতাটা করতে হবে। N2O5 এটা বিয়োজন করব আমরা, যেটা এটা বহুমুখী বিক্রিয়া, NO2 প্লাস O2 সমতা করো। সমতা করলে যেটা আসে সেটা হলো যে আমি যদি এখানে 4 দেই, এখানে যদি 2 দেই, তাহলে বিক্রিয়াটা সমতা হয়ে যায়। তো লক্ষ্য করো এই সমতাকরণ বিক্রিয়ার মধ্যে আমাকে কি কি জিনিস দেওয়া আছে আর কি কি জিনিস আমাকে বের করতে হবে। লক্ষ্য করো টাইম দেওয়া আছে, টাইম ইজ ইকুয়াল টু 7 সেকেন্ড, আর হলো যে এই পরিমাণ বৃদ্ধি পায়, এই পরিমাণ বৃদ্ধি পায় কার? NO2 এর। তাহলে NO2 যদি এই পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমি বলবো যে 7 সেকেন্ডে ডিটিটা হবে 7 সেকেন্ড, আর এখানে ডি NO2 এটার পরিমাণ হবে কতটুকু? তোমার 4 × 10⁻³ মোল পার লিটার। ঠিক আছে? তো তোমার কাছে এটা দেওয়া আছে, তোমার কাছে এটা দেওয়া আছে, তুমি এখন এই দুটো দিয়ে কি পাবা? তুমি এই দুটো দিয়ে কি পাবা? NO2 এর উৎপাদনের হার পাবা। তো আমরা জানি R is equal to D NO2 by DT কি হবে? উৎপাদন যেহেতু হচ্ছে তাহলে এইটা সমতাকরণে কি হবে? 1/4 হবে, 1/4 হবে সহগ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/4 ইন্টু DNO2 এর মান কত? 4 × 10⁻³ আর এখান থেকে DT হলো 7 সেকেন্ড। তাহলে এখানে মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে আর এর মান পেয়ে গেলাম কত? 1.43 minus 4 মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ এর উৎপাদনের হার হলো এত মোল পার লিটার পার সেকেন্ড। কার? এটা হলো বিক্রিয়ার হার। তো এখন আমাকে যদি জানতে চাই যে আমরা কি বলে এটা হার বের করবো, অর্থাৎ কি বলছে? N2O5 এর বিয়োজনের হার নির্ণয় করো। তো N2O5 এর বিয়োজনের হার কিভাবে বের করে? N2O5 এর বিয়োজনের হার নির্ণয় করে কিভাবে? N2O5 এর বিয়োজনের হার N2O5 এর বিয়োজন হার কিভাবে বের করে? বিয়োজন হারটা কিভাবে বের করবো? বিক্রিয়া হার আর বিয়োজন হার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিক্রিয়া হার আর বিয়োজন হারের মধ্যে পার্থক্য হলো, বিয়োজন হার বলতে তুমি কিন্তু জাস্ট ও কতটুকু ভেঙে যাচ্ছে, মানে হলো যে ডি N2O5/DT, জাস্ট এই অনুপাতটা তোমাকে জানতে যাচ্ছে। তো এই অনুপাতটা হলো N2O5 এর বিয়োজন হার। এই অনুপাতটা কত? এই অনুপাতটা হলো, আমরা দেখো আমরা জানি যে R সমান কি? -1/2 D N2O5 বাই কি? DT। তাহলে এখান থেকে লক্ষ্য করো, আমরা যদি D N2O5/DT, আমি এখান থেকে মাইনাসটা ইগনোর করবো, কারণ বিক্রিয়ার যে বিয়োজন হারটা তুমি চাইলে ইগনোর করতে পারো অথবা মাইনাসটা রেখে দিতে পারো। -2 × R, আর এর মানটা আমরা পেয়েছি হলো 2 × এর উপরে 1.43 × 10⁻⁴। তাহলে কত আসে বিয়োজন? এর সাথে জাস্ট 2 মাল্টিপ্লাই করো, 2.857 -2.857 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। অর্থাৎ বিয়োজন হার মানে হলো যে ও কতটুকু বিয়োজন হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তো সে বিয়োজিত হওয়ার হার হলো এটা আমরা বের করে ফেললাম। আর উৎপাদন হার মানে বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারটা হলো আমরা ঠিক এভাবে বের করলাম, আর মানটা আমরা পেয়ে গেলাম। তো লক্ষ্য করো যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমার এর আগেও আসছে, এই ধরনের প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।
আচ্ছা চলো আমরা আরেকটা বিক্রিয়া করি। লক্ষ্য করে এই বিক্রিয়ার দিকে একটু লক্ষ্য করো যে এখানে তোমার বি উৎপাদটি যে হারে উৎপাদিত হচ্ছে সেটা তোমাদের দেওয়া আছে। এ এবং সি এর সাপেক্ষে আমার বিক্রিয়ার হারটা একটু নির্ণয় করতে হবে। তো এর সাপেক্ষে বিক্রিয়ার হার নির্ণয় করবো কিভাবে? তো আমরা যদি এ আর সি সাপেক্ষে বিক্রিয়ার হার জানতে চাই, যে আমরা দেখবো যে বিক্রিয়ার হারটা আসলে কিরকম। লক্ষ্য করো যে আমরা জানি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার যে সমীকরণ, সেটা যদি এই বিক্রিয়া থেকে তাকাই তাহলে এখানে হবে 1/2 মাইনাস চিহ্ন দিয়ে dA বাই dt, এটা ইজ ইকুয়াল টু হবে হলো প্লাস 1/3 dB বাই dt ইজ ইকুয়াল টু 1/1 dC বাই dt। তো লক্ষ্য করো এই 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 সম্পর্কটা দিয়ে কিন্তু আসলে বিক্রিয়ার হারের সমীকরণটা আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে আমাকে জাস্ট এই অংশটার মান দেওয়া আছে। এই অংশটার মান দেওয়া আছে বলতে কি, যে এখানে এখানে dB বাই dt এটা মান দেওয়া আছে হলো 2.75 × 10⁻⁻2 মোল পার লিটার পার সেকেন্ড। তো এটা যদি তোমার এখানে মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি আর এর মানটা বের করতে চাই তাহলে আর এর মানটা পাবো কিভাবে? 1/3 × 2.75 × 10⁻⁻2 মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আর এর মানটা আসবে কত? 0.916 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো বি এর সাপেক্ষে আমরা বিক্রিয়ার হারের মানটা পেয়ে গেলাম। লক্ষ্য করো বি এর যে উৎপাদন, এই উৎপাদন থেকে আমরা বিক্রিয়ার হারটা যেহেতু পেয়ে গিয়েছি, তো এখন আমাদের কাজ হলো যে আমাদেরকে বলছে এ আর সি এর সাপেক্ষে বিক্রিয়ার হারটা নির্ণয় করো। তো এ আর সি এর সাপেক্ষে বিক্রিয়ার হার যদি নির্ণয় করতে চাই, এখানে আর ইজ ইকুয়াল টু কি -1/2 dA বাই dt। তো dA বাই dt যদি এখান থেকে আসে, আমরা আর এর মানটা পেয়েছি না 0.916 × 10⁻² ইজ ইকুয়াল টু -half dA বাই dt। তাহলে এখান থেকে dA বাই dt এটা ইজ ইকুয়াল টু কত হবে? 2 × 0.916 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড, বা এর সাপেক্ষে বা এ এর সাপেক্ষে বিক্রিয়ার হার সমান সমান কত আসতেছে? গুণ 2 -1.833 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। তো তোমাদের কাছে আমার এই থাকবে হলো যে সি এর সাপেক্ষে বিক্রিয়ার হারটা কত হবে, এটা তোমরা কমেন্টে লিখে জানাবা। সি এর সাথে বিক্রিয়ার হারটা কত হবে এটা তোমরা কমেন্টে লিখে জানাবা। তো লক্ষ্য করো আমি বিক্রিয়ার হারের যে সমীকরণটা ছিল, বিক্রিয়ার হার ধ্রুবক যে অংশটা ছিল, আমি কিন্তু ওই অংশটা নিয়ে কিন্তু কোনো কথা বলিনি এখন। তো আমরা আবার একটু ফিরে যাচ্ছি পিছনে, যে আমরা ওই সমীকরণটা একটু দেখবো, কারণ আমাদের ওই হারের যে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা, সেটা নিয়ে ছোট একটু কথা আছে। হারের এটা সূত্র ছিল R is equal to K into এখানে লক্ষ্য করো এই যে K, এটা নিয়ে যখন আমরা লিখছিলাম তখন এই R লক্ষ্য করো আমি যদি এই বিক্রিয়ার হার যদি বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পাবে কখন? যখন তোমার এ বস্তুর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, বি বস্তুর ঘনমাত্রা বৃদ্ধি পাবে, বি বস্তুর ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া বা এ বস্তুর ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া, অথবা তাদের যদি মোলার পরিমাণটা যদি আমি বাড়িয়ে দেই, তাহলে দেখা যাবে যে বিক্রিয়ার হারটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তো এরা এমন ভাবে পরিবর্তন হবে, অর্থাৎ ঘনমাত্রার সাথে বা ঘনমাত্রা পরিবর্তনের সাথে এদের পরিবর্তন এমন ভাবে হবে যে এই কে এর মানটা চেঞ্জ হবে না, অর্থাৎ কে এর মানটা যে ধ্রুবক, এটা ধ্রুবকই থাকবে। কিন্তু কে এর মানটা কখন চেঞ্জ হয়ে যাবে, এটা হলো তোমাদের কাছে
এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা বেশ কয়েকবার আসবে যে কে এর এই মানটা কখন পরিবর্তন হবে। যদি আমি ঘনমাত্রা বা মোলার পরিমাণটা যদি পরিবর্তন করার পরে বিক্রিয়ার হার যদি পরিবর্তন হয় এবং এদের পরিবর্তনটা এমনভাবে হলো যে ওই অনুপাতটা সবসময় ধ্রুবক থাকে, এটা কখন হয়? যখন কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। যখন কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে তখন নির্দিষ্ট তাপমাত্রায় এই অনুপাতগুলো একটা ধ্রুবক সংখ্যা হয়। আমি যখন তাপমাত্রাটা পরিবর্তন করে ফেলবো, পরিবর্তন করে দিলে কে পরিবর্তিত হবে। ঠিক আছে? তো কে এর এই ধ্রুবক মানটা আর ধ্রুবক থাকে না যখন তুমি তাপমাত্রাটাকে পরিবর্তন করে ফেলো। অর্থাৎ বিক্রিয়ার তাপমাত্রাটা তুমি চাইলে একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে পারো। তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার ধ্রুবকের মানটাও নির্দিষ্ট থাকবে। ওই বিক্রিয়ার মধ্যে ঘনমাত্রা পরিবর্তন করলেও তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ না করতেছো ততক্ষণ পর্যন্ত কে এর এই মানটা চেঞ্জ হবে না। তো বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের কে এর মানটা পাওয়া যায়। আচ্ছা, এই কে এর মানটা বিভিন্ন রকম হয় তাপমাত্রার উপর ভিত্তি করে। এটা কেন? তাপমাত্রার উপর ভিত্তি করে কে এর মানটা হয় হলো যে, লক্ষ্য করো, আমি যখন কোনো একটা পাত্রে বিক্রিয়া করার জন্য পদার্থকে নিব, তাপ যখন আমি বা কোনো একটা নির্দিষ্ট তাপে যদি আমি এই বিক্রিয়াটাকে করাতে চাই বা আমি যদি তাপ দিয়ে বিক্রিয়াটাকে করতে চাই, তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাই হয়, লক্ষ্য করো বিক্রিয়ার এই তাপটা কিন্তু সকল অণুসমূহ একসাথে কিন্তু এই তাপটা গ্রহণ করতে পারে না। যেহেতু সকল অণু একসাথে তাপটা গ্রহণ করতে পারে না, তাই যে সকল অণুগুলো সবার আগে এই তাপ নিয়ে শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, সেই অণুগুলোকে বলা হয় সক্রিয় অণু। বা এই সক্রিয় অণুসমূহ যে পরিমাণ শক্তি অর্জন করার পরে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে সেই শক্তিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয় অণু বলতে কি বোঝায়? বিক্রিয়ায় সকল অণুসমূহকে সক্রিয় অণু বলা হয় না। বিক্রিয়ার সময় যে অণুসমূহ সবার আগে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেই সকল অণুসমূহকে বলা হয় সক্রিয় অণু। আর যে অণুগুলো পিছনে পড়ে থাকে বা যে অণুগুলো বিক্রিয়ার পরে অংশগ্রহণ করে এগুলো সক্রিয় বলা হয় না। এগুলো ধীরে ধীরে শক্তি অর্জন করে, তারপর তারা বিক্রিয়া অংশগ্রহণ করে। ওই পরিমাণ শক্তি অর্জন করা না হলে বা ওই পরিমাণ শক্তি সে অর্জন করতে না পারলে সে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। তবে যে পরিমাণ শক্তি অর্জন করলে সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে সেই পরিমাণ শক্তিকে বলা হবে সক্রিয়ণ শক্তি। নেক্সট ভিডিওতে এই সক্রিয়ণ শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে তোমাদের এই সক্রিয় অণু এবং সক্রিয়ণ শক্তি এই দুটো সম্বন্ধে একটু ধারণা দেওয়া হলো। তো আমরা পরবর্তীতে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। তবে বিক্রিয়ার হার ধ্রুবক এই বিষয়টা তোমাদের কাছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা বিক্রিয়ার হার ধ্রুবকের পরবর্তী সক্রিয় অণু বা সক্রিয়ণ শক্তি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবা, বা তোমার সাথে যখন অনলাইনে ক্লাস হবে ক্লাসে বা অফলাইনে ক্লাস হবে তোমরা এই ক্লাসে এই প্রশ্নগুলো করে আমার কাছ থেকে জেনে নিবা। তাহলে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, যে ভিডিওটা আসবে সেখানে সক্রিয় শক্তি নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো চলো বিক্রিয়ার হার ধ্রুবকের উপরে একটা অঙ্ক আমরা করে আসি। লক্ষ্য করো বিক্রিয়ার হার ধ্রুবক আমাকে এখন নির্ণয় করতে বলতেছে। তো হার ধ্রুবক নির্ণয় করার জন্য শর্ত কি? আমরা জানি বিক্রিয়ার হার আর হলো তোমাকে এখানে সাইড নোটে ছোট্ট করে একটা জিনিস বলে দেওয়া আছে যে এ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার আর হলো তোমার বি এর ঘনমাত্রা দেওয়া আছে হলো 2.5 মোলার। তো সেক্ষেত্রে আমরা এই মান দুটোকে ব্যবহার করে বিক্রিয়া হার নির্ণয় করবো। কিন্তু বিক্রিয়া হারের ক্ষেত্রে আমরা দেখো
যে বিক্রিয়ার হার মানে যেটা যে আর দিয়ে প্রকাশ করতেছি, এই আর এর মানটা কত আসে এটা আমাকে বের করতে হবে। আর এর মানটা আসে হলো আমার কাছে দেওয়া আছে হলো a এর বিয়োজনের পরিমাণটা, তাহলে আমরা a এর বিয়োজনের পরিমাণটা বের করতে চাই 1/3 dA বাই dt। এখানে আসে -1/3 ইনটু dA কত দেওয়া আছে 3.33 ইনটু 10⁻², আর dt এর মান হলো তোমার 10 সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসে -1.11 ইনটু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তো এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে k আসে হলো 1.11 ইনটু 10⁻³ আর এর মান হলো 0.1, এটা হলো কিউব, আর হলো 2.5, এটা হলো 5। তাহলে এখান থেকে হাফ ধ্রুবকের মানটা কত আসে (0.0113). এখন তোমাকে হলো জিজ্ঞেস করলো এটা একক কি হবে, তো লক্ষ্য করো, তো আমরা এখানে মোল পার লিটার পার সেকেন্ড এটাকে এম পার সেকেন্ড লেখা যায় না, মোল পার লিটারকে এম লেখা যায় না, তাহলে এখানে আমরা লিখতে পারি এম পার সেকেন্ড, আর এখানে প্রত্যেকটা কি এম, এখান থেকে আসে হলো এম কিউব আর এখান থেকে আসে m5, তাহলে কত আসে m8 আসে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এককটা হলো m মাইনাস তোমার হলো m-7 s। এটা হলো তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের মান। তো এরপরে আমাদের নেক্সট টপিকটা হলো যে বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রমটা আসলে তোমাদের বলতে গেলে এটা স্বাভাবিক চোখে তোমরা যা ভাবো একটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে, এটা তার থেকে একটু ডিফারেন্ট। যেমন আমি যদি তোমাকে বলি যে x পরিমাণ a এবং y পরিমাণ b, x পরিমাণ a এবং y পরিমাণ b বিক্রিয়া করে এখানে একটা উৎপাদ তৈরি করলো, তো স্বাভাবিকভাবে তুমি বলবা যে আমি যদি এখন এটার বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই, তাহলে হার নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে এখানে a এর পাওয়ার দিব আমি x, b এর পাওয়ার দিব আমি কি y। এটা কিন্তু আমরা শিখে আসছে, এবং এখানে দেখো এখানে যে পরিমাণ মোল দেওয়া আছে এখানে কিন্তু সে পরিমাণ ভিন্ন একটা মোল দেওয়া আছে, আমরা কিন্তু মোলগুলোকে কি করতেছি ঘাতে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা আছে, সেটা হলো যে বিক্রিয়া যখন আমি সমতা করেছি, বিক্রিয়া সমতা করা আর অ্যাকচুয়ালি বিক্রিয়া যে ঘটতেছে দুটোর মধ্যে কিন্তু কিছুটা তফাৎ আছে। তফাৎটা কোথায় লক্ষ্য করো, আমি যদি এই এ পদার্থটাকে যদি একটু ভেঙে দেখাই, ধরো এই পদার্থটা এরকম করে তারা নিজেরা এরকম একটা বন্ধনে যুক্ত আছে, বি পদার্থটাও নিজেরা এরকম একটা বন্ধনে যুক্ত আছে। তো প্রথমে যদি তারা বিক্রিয়া করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এই বন্ধনটা ভেঙে তারা বিক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তো বিক্রিয়া যদি তারা অংশগ্রহণ করতে আসে তাহলে এই বন্ধন যদি না ভাঙে তাহলে কিন্তু তারা কখনোই বিক্রিয়া করতে পারবে না। লক্ষ্য করো, এই বন্ধন ভাঙতে আর এই বন্ধন ভাঙতে শক্তি তো ভিন্ন রকম হতেও পারে। তো যার শক্তি অল্পতেই ভেঙে যায় আর যার ভাঙতে অনেক বেশি সময় দরকার হয়, তো লক্ষ্য করো যদি ভাঙতে আমার বেশি সময় লাগে বা বেশি শক্তির প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ধরে নেই যে এ কে ভাঙতে শক্তি সেটা হবে ইএ আর বি কে ভাঙতে শক্তি হলো ইবি, যদি ইএ এবং ইবি এরকম হয় যে ইএ কে ভাঙতে আমার প্রচুর পরিমাণে শক্তি লাগতেছে, কিন্তু ইবি কে ভাঙতে কিন্তু আমার শক্তি খুব একটা লাগতেছে না, তো এ কে ভাঙতে যে শক্তি লাগতেছে, তো এই শক্তিটা যতক্ষণ পর্যন্ত অনেক বেশি শক্তি না আসতেছে ততক্ষণ পর্যন্ত ও ভাঙতেছে না, ও কিন্তু আগে ভেঙে বসে আছে। তো আমি যদি একটা পরিমাণ শক্তি দিই, ও কিন্তু ভেঙে এখানে প্লাস মাইনাস বা মাইনাসে এভাবে ঘুরতে থাকবে, আর ও যখন ভাঙবে ভাঙার পরে কি হবে, ধর এরকম হবে,
কিন্তু ওকে ভাঙতে যে শক্তি দিতে হবে এই শক্তিও তো ওর বরাবর তো ওই শক্তিটাই তো আসছে, কিন্তু ও কিন্তু অল্প শক্তিতে ভেঙে গেছে। আমি যে শক্তিটা বাহির থেকে দিয়েছি তার অল্পতেই ও ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে কিন্তু ও আগে আয়নিত হয়ে আছে, কিন্তু ওর জন্য অপেক্ষা করতেছে যে কখন ও ভেঙে আয়নিত হবে। তো লক্ষ্য করো, ও ভেঙে আয়নিত হয়ে আছে, কিন্তু ও যতক্ষণ না পর্যন্ত আয়নিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওরা মিলিত হয়ে বিক্রিয়া করতে পারতেছে না। তো বিক্রিয়া করতে যদি না পারে তাহলে বিক্রিয়ার যে হার, যে কথাটা আমি বলতেছি, যে বিক্রিয়ার হারটা আসলে তাহলে এখন কিরকম ভাবে তোমরা এখন বুঝতে পারতেছ যে বিক্রিয়ার হারটা আসলে তাহলে কিভাবে করবে। বিক্রিয়ার হারটা এখন টোটালি ডিপেন্ড করবে হলো আমার যেই ধাপটা বা যেই অংশটা সব থেকে বেশি স্লো তার উপরে। কারণ কি, বিক্রিয়ার হার বলতে আমরা জানি আর সমান সমান কিন্তু ডি এ বাই ডিটি, তাই না? তো যদি আমার বিক্রিয়ার সময় ওর ভাঙতে যদি বেশি সময় লাগে, যদি টি এর মানটা যদি বেশি হয়, তাহলে অবশ্যই কি হবে, আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে না? অবশ্যই চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে লক্ষ্য করো যে এই যে আর এর মানটা যে চেঞ্জ হচ্ছে, আমার সময় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে বা সময় দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু বিক্রিয়ার হারের মানটা কিন্তু আর আগের মতো নাই। যেটা দিয়ে আমরা এই আর এর মানটা বের করেছিলাম, আসলে এই হারের মানটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে যে এ ভাঙতে আমার কত সময় লাগতেছে আর বি ভাঙতে আমার কত সময় লাগতেছে। টোটাল দুইজনের সময়টাকে বা টোটাল দুইজনের যে বিয়োজন, এই বিয়োজনের উপর ডিপেন্ড করবে হলো আমার বিক্রিয়ার হারটা। তাহলে আমাদের কাছে এখন একটা কথাই মাথায় আসবে বা মাথায় রাখতে হবে, সেটা হলো যে প্রত্যেকটা বিক্রিয়া ঘটবে এবং সেই বিক্রিয়ার হার নির্ভর করবে ওই বিক্রিয়ায় সংঘটিত যতগুলো ধাপ রয়েছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যতগুলো ধাপ থাকবে, প্রত্যেকটা ধাপের মধ্যে সব থেকে ধীরগতির যে ধাপটি, সেই ধাপের উপরে পুরো বিক্রিয়ার সময় নির্ধারণ করবে বা পুরো বিক্রিয়ার হার নির্ভর করবে। তাহলে বিক্রিয়ার হার নির্ভর করবে কোন বিষয়ের উপরে? বিক্রিয়ার হার নির্ভর করবে হলো যে সকল পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করতে আসছে সেই সকল পদার্থ সমূহ বিক্রিয়ায় এসে আয়নিত হওয়ার পর্যন্ত যদি সময় বেশি লাগে, আবার বলি কথাটা, যে বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থ সমূহ ভাঙতে বা বিক্রিয়া অংশগ্রহণকারী যত ধাপ আছে সেই ধাপগুলোর মধ্যে সব থেকে ধীর গতির যে ধাপগুলো থাকবে সেই ধাপটার উপরে কি হবে, পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করবে। তাহলে ওয়াই এর কতটুকু ভেঙে গেছে, ভেঙে ওর জন্য বসেছিল, ওয়াই কিন্তু সবাই ভেঙে যাবে না। ও যখনই ভাঙবে তখনই কিন্তু বিক্রিয়া সে অংশগ্রহণ করতেছে। লক্ষ্য করো, একটা নির্দিষ্ট সময় যখন পার হচ্ছে, ধরো আমি টি যখন ডেলটি বলতেছি, একটা নির্দিষ্ট সময় যখন পার হচ্ছে তখন ওয়াই এটা অনেক বেশি পরিমাণে ভেঙে গিয়েছে, ধরো ওয়াই 1 হলো, কিন্তু এক্স কিন্তু সেই সময় অত বেশি পরিমাণে ভেঙে আসতে পারে না, কারণ এর ভাঙতে অনেক বেশি সময় লাগবে বলেছে। তাহলে এর যে পরিমাণ ভেঙে গেছে সেটা হলো x1। তো এখানে যে x1টা পরিমাণ ভাঙলো, ঠিক সেই পরিমাণই কিন্তু এখানকার y1 এর কিছু অংশের সাথে কিন্তু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, কিন্তু y1 তো থেকে যাবে। ব্যাপারটা হলো এরকম যে ধরো তুমি পিঠা খেতে খুব পছন্দ করো, তোমার মা একটা পিঠা বানাতে 2 মিনিট সময় লাগে, কিন্তু পিঠাটা তোমার খেতে সময় লাগে হলো 10 সেকেন্ড। নেক্সট পিঠা তৈরি হওয়ার আগ পর্যন্ত তোমাকে কিন্তু বসে থাকতে হবে। ব্যাপারটা হলো এরকম, আমার পিঠা খাওয়ার যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে টোটাল ধাপগুলোর মধ্যে যেটা সব থেকে ধীর গতি সেটার উপরে। আমার খেতে সময় লাগে না বা আমার খেতে খুব অল্প সময় লাগতেছে, কিন্তু পিঠা বানাতে তো সময় লাগতেছে। তাহলে আমার পুরো প্রক্রিয়াটা বা পিঠা খাওয়ার প্রক্রিয়াটা ডিপেন্ড করবে কিসের উপরে? পিঠা বানানোর যে সময়টা লাগতেছে তার উপরে, রাইট? তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ধাপটা সব থেকে বেশি ধীরগতি সেই ধাপের উপরে কিন্তু টোটাল বিক্রিয়ার হারটা নির্ভর করবে। তো টোটাল বিক্রিয়ার হার যখন নির্ভর করবে, লক্ষ্য করো একটা নির্দিষ্ট সময় এ ভেঙে x1 হলো আর একটা নির্দিষ্ট ওই সময়ের মধ্যে y ভেঙে y1 হলো, অবশ্যই ওই সময়ের মধ্যে y1 এর পরিমাণটা বেশি হবে, x1 এর পরিমাণটা কম হবে। তাহলে এই x1 এবং y1 থেকে যে পরিমাণ এসে বিক্রিয়া করে তারা এই উৎপাদটা গঠন করবে, y1 এখানে অতিরিক্ত কিছু থেকে যাবে না, অতিরিক্ত কিছু y1 থেকে যাবে না। এই অতিরিক্ত y1 কিন্তু থেকে তো গিয়েছে, আরো কিন্তু y1 তৈরি হচ্ছে, আর ওই সময়ের মধ্যে x
কিন্তু ভেঙে X1 ধীরে ধীরে তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে উৎপাদনটা হচ্ছে, এই উৎপাদনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমার যে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে এই X1 এবং Y1 এদের পরিমাণের উপর। অর্থাৎ এখানে যতটুকু পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করতে আসছে ততটুকু বিয়োজনের উপরে। তো লক্ষ্য করো, আমরা যে এখানে X লিখেছিলাম, এখানে যে Y লিখেছিলাম বিক্রিয়া হারের ক্ষেত্রে, এখন কিন্তু আর সেটা লেখা যাচ্ছে না। এখন লিখতে হবে বিক্রিয়া হারের ক্ষেত্রে যেমন A যে পদার্থটা ওর X1 যতক্ষণ হবে আর B যে পদার্থটা ওর ঠিক সমপরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করতে আসলে যেটা লাগবে ততটুকু Y1 হওয়ার পরে এরপর যখন বিক্রিয়াটা করবে এটা হলো অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার বের করার পরে ক্রম যেটা পাবো, ক্রম বলতে বোঝায় এই A এবং এই B এই দুটোর যে ঘাত বিক্রিয়ায় অ্যাকচুয়ালি অংশগ্রহণ করছে। যেমন এখানে হলো সমতা করে আমি পেয়েছি X এবং Y, কিন্তু বিক্রিয়ায় অ্যাকচুয়ালি অংশগ্রহণ করেছে এই X1 এবং Y1, এই দুটার যোগফলকে বলা হবে বিক্রিয়ার ক্রম। অর্থাৎ এই বিক্রিয়ার দুটো যে ঘাতে বিক্রিয়া হবে অ্যাকচুয়ালি সেই বিক্রিয়ার ঘাতের উপর ডিপেন্ড করে আমরা বিক্রিয়ার ক্রমটা নির্ধারণ হবে। অর্থাৎ এই ঘাত দুটো যোগফলকে আমরা বলবো ক্রম। যদি আচ্ছা আমি এই ক্রমটাকে এটা ইজ ইকুয়াল টু n দিয়ে প্রকাশ করি, ধরো আমি দুটো যোগফলকে n দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমার ক্রম হলো n। ক্রম ইংরেজিটা কি? অর্ডার। শব্দটা এভাবে আসে যে এই বিক্রিয়াটা অর্ডার কত, এই বিক্রিয়াটা অর্ডার কত, অথবা অর্ডার অফ রিঅ্যাকশন, অর্ডার অফ রিঅ্যাকশন। লক্ষ্য করো যে x এবং y এর যোগফলটাকে আমি n ধরলাম। এরকম যদি হয় কখনো যে এই n এর মানটা 0 আসছে, অর্থাৎ আমি বিক্রিয়া করার পরে এই x1 এবং y এর মানটা জানতে পারবো। এটা কিন্তু আমাকে বিক্রিয়া করার আগে কিন্তু জানা যাবে না। আমি কিন্তু বিক্রিয়ার আগে জানতে পারতেছি না যে আমার আসলে x কতটুকু বিয়োজিত হচ্ছে বা a কতটুকু ভেঙে যাচ্ছে, b কতটুকু ভেঙে যাচ্ছে, এটা কিন্তু আমি বিক্রিয়ার আগে যখন সমতা করতেছি তখন কিন্তু বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি তখনই যখন বিক্রিয়া হয়ে যাবে তারপরে। লক্ষ্য করো যে যোগ করে দেখলাম যে n এর মানটা 0 আসছে, তাহলে আমি ওই বিক্রিয়াটাকে, যে বিক্রিয়ায় আমার এই ক্রমের মানটা 0 আসে, সেই বিক্রিয়াটাকে বলা হয় শূন্য ক্রম বিক্রিয়া। ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিঅ্যাকশন, জিরো অর্ডার রিঅ্যাকশন। যেমন আমি একটা রিঅ্যাকশন লিখি, একটা রিঅ্যাকশন লিখলাম। এখন এই রিঅ্যাকশনটা লেখার পরে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই রিঅ্যাকশনটা তে ক্রম কত। লক্ষ্য করো, আমরা যদি স্বাভাবিকভাবে বিক্রিয়ার হার নির্ণয় করতে গিয়েছিলাম যেভাবে, সেভাবে যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাবে যে স্বাভাবিকভাবে বিক্রিয়ার হার নির্ণয় করতে গিয়ে আমার এখানে আসছে কি H2 এর ঘনমাত্রা এটা 1, Cl2 এর ঘনমাত্রা এটা হলো 1, তাহলে এখান থেকে আমি 1 1 যোগ করে দিয়ে 2 হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি তা হবে না, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তা হবে না। তো এটা আসলে কি হবে? এটা রং, এটা হবে না। এটা হবে না এই কারণে যে এই হাইড্রোজেন এবং ক্লোরিন কতটুকু পরিমাণে থাকবে, বা এখানে যে পরিমাণটা আছে বা এখানে যে পরিমাণটা আছে, এখানে কতটুকু পরিমাণে থাকবে, সেই দুইটা পরিমাণের উপরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হওয়াটা নির্ভর করবে না। কারণ এখানে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা হলো সূর্য রশ্মির প্রভাবে। অর্থাৎ এই যে HF দিয়ে যেটা বোঝাচ্ছি, আমরা এই যে বোর পরমাণু মডেলে প্লাঙ্কের সমীকরণ ইউজ করেছিলাম E=HF, এই যে শক্তিটা অর্জন করে এই শক্তিটা সূর্যালোক থেকে সে পায়। হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো শক্তি যদি আমি এই দুটো ক্ষেত্রে যদি আমি বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ক্লোরিন কতটুকু নিয়েছি বা হাইড্রোজেন কতটুকু নিয়েছি
সেইটার পরিমাণের উপরে আমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন নির্ভর করতেছে না। এটা হলো পরীক্ষা থেকে আমি এটা পেয়েছি, যার কারণে আমি এখানে যখন আমি এই পরিমাণটা নির্ধারণ করব তখন আমি বলবো যে এখানে ওর পরিমাণটা আর ওর পরিমাণটা কতটুকু হবে তার উপর নির্ভর করতেছে না। তাই এদের ঘাতটা হয়ে যাবে কি 0 0, অর্থাৎ যেহেতু ওদের পরিমাণের উপরে নির্ভর করতেছে না তাহলে এই ঘাতটা কি হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই k ইনটু এটা থেকে 1 আসে, এখান থেকেও 1 আসে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি r k, অর্থাৎ যে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক সমান থাকে সেই বিক্রিয়াটাকে বলা হয় শূন্য ক্রম বিক্রিয়া। যে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক একই থাকে সেই বিক্রিয়াকে বলা হয় শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে শূন্য ক্রম বিক্রিয়াকে আমরা শূন্য ক্রম বিক্রিয়া যে হার ধ্রুবক পাবো সেটা হলো বিক্রিয়ার হারের যে একক সেটাই হবে কি একক হবে মোল পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। এটা হবে তোমার শূন্যতম বিক্রিয়ার ক্ষেত্রে একক। এই এককটা মনে রাখতে হবে, এই এককটা প্রয়োজন আছে। আমরা একটা বিক্রিয়া দেখে বা বিক্রিয়ার ব্যাপারে যদি কোনো কোশ্চেনে আসে যে এই কোশ্চেনে বলতে হবে যে এটা আসলে এই বিক্রিয়ার ক্রম কত, সেটা কি 0 নাকি 1 নাকি 2 না কত, সেটা আমরা আসলে বিক্রিয়ার হার এই ধ্রুবকের মান থেকে বা এর একক দেখে কিন্তু আমরা বুঝতে পারবো। তো চলো আমরা দেখি এর পরের অংশটা। যদি কখনো দেখো যে এই বিক্রিয়ার যে ক্রম যেটা আসছে সেটা আমি পেলাম যদি 1, এর মানে হলো যে বিক্রিয়ায় যে বিক্রিয়ক পদার্থগুলো অংশগ্রহণ করেছে, আমি এটা আবার একটু লিখে দিচ্ছি, ধরো XA এবং YB এটা যদি উৎপাদ হয় এটা হলো আমার সমতা সমীকরণ, সমতা ক্রিয়া, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া অংশগ্রহণ করতেছিল এইটা এটা হলো পরীক্ষা লক্ষ্য। পরীক্ষা থেকে আমরা পেলাম বা বিক্রিয়া থেকে মানে অ্যাকচুয়ালি ফিল্ডে আমরা যখন পরীক্ষা করেছি তখন দেখলাম যে এটা, তো যদি n এর মান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম হতে পারে, তবে এই x1 এর মান 1 হলে y1 এর মান হবে 0, অথবা x1 এর মান হলো 0 হলে y1 এর মান হবে কি 1, ঠিক আছে। তো যদি এরকম আমি দেখি যে আমার টোটাল যোগফলের মানটা 1 আসতেছে, এর মানে বুঝতে হবে যে এই বিক্রিয়াটাতে একটা যে কোনো একজনের উপস্থিতির উপরে পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করে। আরেকজনের উপস্থিতি থাকুক বা না থাকুক সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা নির্ভর করবে না। যার উপরে বিক্রিয়াটা টোটালি নির্ভর করবে সে তার যে পরিমাণটা সেটা যেহেতু 1, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া একটা বস্তুর ঘনমাত্রার উপরে নির্ভর করবে এবং যার বিক্রিয়ার ক্রম 1 হবে সেই বিক্রিয়াটাকে বলা হবে প্রথম ক্রম বিক্রিয়া। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে একটা প্রথম ক্রম বিক্রিয়াটা কেমন। যেমন লক্ষ্য করো এই যে বিক্রিয়াটা আমি লিখছি এটা স্বাভাবিকভাবে কিন্তু আমি লিখতে চাইলে এভাবে লিখতাম, কিন্তু আমার এটা লিখতে রং হবে যে N2O5 2। যদি আমি এভাবে লিখি তাহলে ঘাতটা কিন্তু 2 আসতেছে, কিন্তু এটা কিন্তু আমাদের রং হবে। পরীক্ষায় আমরা যখন বিক্রিয়ার হার সমতা করার মাধ্যমে নির্ণয় করবো সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন বিক্রিয়ার ক্রম হিসাবে চিন্তা করতে যাব তখন কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে যে বিক্রিয়া আসলে এর কতটুকু ঘনমাত্রা অংশগ্রহণ করেছে। বিক্রিয়া থেকে দেখা যায় যে এই বিক্রিয়ার ঘনমাত্রা অংশগ্রহণ করেছে হলো N2O5, এটা 1 পরিমাণ, অর্থাৎ এটার 1 পরিমাণের উপরে পুরো বিক্রিয়াটা কিন্তু ডিপেন্ড করতেছে। তো এই ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে হার ধ্রুবকটা কেমন হবে R/N2O5 1। তো এখানে R এর এককটা কি হবে মোলার পার সেকেন্ড, আর এখানে
এককটা কি হবে মল। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো পার সেকেন্ড, অর্থাৎ যে সকল বিক্রিয়া প্রথম ক্রম সে সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমার হার ধ্রুবকের একক হলো পার সেকেন্ড পাওয়া যায়। যে সকল বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া সে সকল প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমার হার ধ্রুবকের এককটা পাবো পার সেকেন্ড। তো পার সেকেন্ড যদি কখনো হার ধ্রুবক দেখি তাহলে বুঝতে হবে সেটা হলো প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা, তো তোমাদের প্রথম ক্রম বিক্রিয়া আরো অনেক উদাহরণ আছে। তোমরা যখন ক্লাস করবা বা অনলাইনে বা অফলাইনে যখন ক্লাস হবে তখন তোমাদেরকে আরো বিক্রিয়াগুলো দেখানো হবে যে এই ধরনের বিক্রিয়াগুলোকে প্রথম ক্রম বিক্রিয়া বলা হয়। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার একটু পজ করে আবার একটু স্লোলি দেখো যে আমি কেন এই বিক্রিয়াটাকে প্রথম ক্রম বিক্রিয়া বলছি। লক্ষ্য করো, যদি n এর মান যদি 2 হয়, এই 2টা আসতে পারে কত ভাবে? এই 2টা আসতে পারে অনেক ভাবে। ধরো x1 এর মানটা 2 আসলো, y1 এর মান 0, x1 এর মানটা 0 আসলো, y এর মানটা 2 আসলো, অথবা x1 এর মানটা 1 আসলো, y1 এর মানটা 1 আসলো। তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনো এরকম হবে না যে একটা মানে দ্বিগুণ হয়ে যাবে আরেকটা কোনো অংশ বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এরকম হবে না। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখছো যে একটা খুব সামান্য অংশই কিন্তু সে বিক্রিয়া বিয়োজনে আসছে। যেমন N2O5 ওকে কিন্তু আমরা সমতা দেখেছি 2 মোল, কিন্তু যখন বিক্রিয়া করেছি বা পরীক্ষামূলক ফলাফল পেয়েছি তখন দেখা গেছে যে ওর বিয়োজনের যে মোলার পরিমাণ সেটা হলো 1 পাওয়া যায়। তো আসলে কি সেটা খুব অল্প পরিমাণে সে বিয়োজিত হয় এবং ও একাই ছিল সেই বিক্রিয়া, যার কারণে অন্য কোনো বিক্রিয়কের সাথে ওর ঘনমাত্রা বা মোলারের কোনো সংঘর্ষ লাগে। কিন্তু এখানে দেখো যদি দুটো পদার্থ যদি একসাথে আসে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত এই অংশটাকে দ্বিতীয় ক্রম হিসেবে ধরে নিব, অর্থাৎ যে বিক্রিয়ায় দুইটা ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে সেটাকেও দ্বিতীয় ক্রম বলা যায়, অথবা ঘনমাত্রার ঘাত দ্বয়ের যোগফল যদি 2 হয় তাহলে সেটা দ্বিতীয় ক্রম বলা যায়। অর্থাৎ দ্বিতীয় ক্রম বলতে গেলে যে আমি একজন 2 হবে, একজন 0 হবে, একজন 0 হবে, একজন 2 হবে, অথবা দুজন 1 হবে, এরকম কোনো শর্ত নাই যে কোনটার কারণে দ্বিতীয় ক্রম হচ্ছে। দ্বিতীয় ক্রম হওয়ার শর্ত হলো যে যার ঘনমাত্রা 2 বা টোটাল বিক্রিয়ক পদার্থের যে ঘনমাত্রা যদি যোগফল 2 আসে তাহলে সেটা কি হবে? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো এরকম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটা উদাহরণ আমরা দেখি, যার ধরো যে ঘনমাত্রা আমরা দুটোই পাচ্ছি, যেমন H2 এবং I2 হাইড্রোজেন আয়োডাইড এই বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড ফর্ম হয়, হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়া হাইড্রোজেন আয়োডাইড ফর্ম হয়। নরমালি কিন্তু আমরা এটা কি লিখতাম? R is proportional to H2, এখানে 1, এখানে I2 এটা 1। এবং পরীক্ষা থেকেও দেখা যায়, মানে পরীক্ষাতেও যখন আমরা হাইড্রোজেন এবং আয়োডিনকে বিক্রিয়া করে দিছি তখনও দেখতে পাচ্ছি যে সেম এই জিনিসটাই পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ার ক্রমটা হলো 1 + 1 = 2 হয়। এই 1 এবং এই 1 এর যোগফলটা 2 পাওয়া যায়। তো আসলে বিক্রিয়ায় যে ক্রমটা কত হবে, বিক্রিয়ার ক্রমটা কি 1 হবে না 2 হবে, এটা বোঝার উপায় হলো যে বিক্রিয়াটা আসলে করতে হবে। তো যেহেতু আমাদের বিক্রিয়া হাতে করার সুযোগ নাই, তো যে সকল বিক্রিয়াগুলো বইতে দেওয়া আছে সেই সকল বিক্রিয়াগুলোকে কি করতে হবে? একটা জায়গায় খুব সুন্দর করে আলাদা আলাদা করে ভাগ করে খাতার মধ্যে নোট করে রাখতে হবে যে সকল বিক্রিয়াগুলো তোমরা 1 ক্রম পেয়েছো সেগুলো 1 ক্রম বিক্রিয়াগুলোকে এক জায়গায় রাখবা, 2 ক্রম বিক্রিয়াগুলোকে এক জায়গায় রাখবা। তোমাদের কাজ হলো যে এগুলো মুখস্থ করে মাথা ভারী না করে তোমরা যখনই এই অংশটা পড়তে আসবা তখনই এই অংশের বিক্রিয়াগুলো পড়ে না দেখে লেখার চেষ্টা করবা, পড়ে না দেখে